সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আমি প্রথম লেকচারে সরলরেখার উপর নিয়েছিলাম। আজকে লেকচার 2 শুরু করব। চলো আমরা লেকচার 2 দেখি কি পারা যায় আজকের জন্য। আমরা প্রথমে একটা চতুর্ভাগ নিব। একটা হচ্ছে x, x প্রাইম, y, y প্রাইম, এটা দিয়েছিলাম। আর এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু। এখন দেখো, আমরা পোলার স্থানাঙ্ক দেখছিলাম। পোলার স্থানাঙ্ক কি ছিল? আর থিটা। পোলার স্থানাঙ্কটা কত? আর থিটা। আমরা দেখব যে দুইটা পোলার স্থানাঙ্ক দেয়া থাকলে ওদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করা যায়। এখন দেখো, একটা বিন্দু এখানে নিলাম আমরা কিউ বিন্দু। তাহলে পোলার স্থানাঙ্ক হবে কত? এটা দিলাম r1 θ1। কেমন? আর একটা দিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা কিউ দিলাম, এই বিন্দুটার মান দিলাম r2 θ2। এখন এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করব? তার মানে এখানে r1 θ1 মানে এইটুকু হচ্ছে r1, আর এইটুকু হচ্ছে r1, আর এইটুকু কত? r2। এটুকু কত? r2। আর এখান থেকে এটুকু হচ্ছে θ1, আর এখান থেকে এইটুকু হচ্ছে θ2। কেমন? আমরা এইটুকু পি আর কিউ যোগ করে দিলাম। আমাদের উদ্দেশ্য হলো পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করব। দুটা পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে ওদের মধ্যবর্তী দূরত্বটা কিভাবে বের করা যায়। এখন দেখো, তাহলে আমরা এইটুকুর মান কত বলতে পারি? পুরোটুকু হচ্ছে θ2 আর এইটুকু হচ্ছে θ1। তার মানে এইটুকু হচ্ছে θ2 মাইনাস হচ্ছে θ1, তাই না? আর এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু, এটা দিলাম আমরা 0। তাহলে আমাদের উদ্দেশ্য হলো পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব বের করা। তার মানে দুটা পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে ওদের মধ্যবর্তী দূরত্বটা কিভাবে বের করা যায়। এখন দেখো, আমরা এখানে একটা ত্রিকোণমিতির সূত্র জানি, তাই না? এ কোণের বিপরীত বাহুকে ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি। এখন দেখো, এইখানে কোসাইনের আমরা একটা সূত্র 3টা জানি। কোসাইনে যদি এ কোণটা নিই, cos a সমান কত? ওই কোণ সংলগ্ন যে বাহু দুটো আছে, ওই বাহু দুটার উপরে স্কয়ারের যোগফল বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এবং কি এই দুইটা বাহুর ডিভাইডেড বাই ওই দুইটা বাহুর 2 ইনটু ওই দুইটা বাহুর গুণ। এখন এই সূত্র যদি আমরা এখানে ত্রিভুজ, এই ত্রিভুজ হচ্ছে পি ও কিউ ত্রিভুজ হতে পাই, কি পাই দেখো লিখতে পারি আমরা। তাহলে যদি আমরা এই কোণটুকু নিই, তার মানে cos θ2 মাইনাস হচ্ছে θ1। এই সূত্র অনুসারে কি লেখা যায়? এই কোণ সংলগ্ন বাহু দুটার উপরে স্কয়ারের যোগফল, তার মানে কি r1 স্কয়ার যোগ r2 স্কয়ার মাইনাস বিপরীত বাহু, এই বাহুটা পি কিউ স্কয়ার ডিভাইডেড বাই 2r1 r2, তাই না? এই সূত্র অনুসারে এটা লিখতে পারি। তাহলে এটুকু লিখতে পারি আমরা cos θ1 মাইনাস θ2 লিখতে পারি। মানে cos আমরা নেগেটিভ মান হজম করতে পারি, এটা লেখা যায় কোনো অসুবিধা নাই। তাহলে এখান থেকে আমরা লিখলাম r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস পি কিউ স্কয়ার ডিভাইডেড বাই 2r1 r2। আমরা যদি এটার সাথে গুণ হয়, তাহলে লিখতে পারি না r1 স্কয়ার r2 স্কয়ার মাইনাস পি কিউ স্কয়ার ইকুয়াল টু r1 r2 cos কত θ1 মাইনাস θ2। এখন আমরা এই পি কিউ যদি ওই সাইডে না আবার পুরোটা ঘুরিয়ে নিই, তাহলে কি লেখা যায়? পি কিউ স্কয়ার সমান কত? r1 স্কয়ার যোগ
r2 স্কয়ার, তাই না, মাইনাস 2r1 r2 cos θ1 minus θ2, বা implies that pq সমান রুট ওভার, এখানে যদি আমরা করে দিই তাহলে কত r1 স্কয়ার যোগ হচ্ছে r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ1 minus θ2, তাই না? তাহলে যদি এটুকু PQ2 হচ্ছে তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে ওদের মধ্যবর্তী দূরত্ব আমরা এই সূত্র অনুসারে বের করতে পারি। কেমন? তাহলে আমরা যদি একটা অঙ্ক নিই, একটা বিন্দু পোলার, একটা হচ্ছে বিন্দু 230 ডিগ্রি, আরেকটা বিন্দুর এটা মনে করো PQ, এটা হচ্ছে P, আরেকটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 360 ডিগ্রি। এদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করব? তাহলে এদের মধ্যবর্তী দূরত্বে PQ আমরা জানি রুট ওভার r1 মানে 2 স্কয়ার, এটা হচ্ছে কত r2 3 স্কয়ার প্লাস কত 2 ইনটু r1 কত 2 আর কত 3, এখানে মাইনাস হবে। এখন দেখো 2, এটা সূত্রে 2 r1 r2 cos কত 60 ডিগ্রি মাইনাস হচ্ছে 30, এই তো। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি PQ এর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। তাহলে আমরা দেখলাম যে যদি দুটা পোলার বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে ওদের মধ্যবর্তী দূরত্ব এই সূত্র অনুসারে বের করে দেব। এখন পারবো তো, তাই না? আমরা পরবর্তী এর সাথে আমরা একটা অঙ্ক করব। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম যে দুইটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্কে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে রুট ওভার ভুজের পরিবর্তন স্কয়ার প্লাস কোটির পরিবর্তন স্কয়ার। এখন দেখো যদি একটা অঙ্ক নিব, যদি একটা সমবাহু ত্রিভুজের একটা সমবাহু ত্রিভুজ একটা অঙ্ক নিতে, আমরা একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু একটা হলো 0 4 এবং 0 -4 হলে তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক কত, তাই না? তাহলে ত্রিভুজটা কি ধরনের? এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এ বিন্দু, এটা এ দিলাম, এ বি আর হচ্ছে সি। এই সমবাহু ত্রিভুজের মনে করো এ বিন্দুর স্থানাঙ্ক 0 4 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 -4। এ বিন্দুর স্থানাঙ্কটা আলফা বিটা ধরে আমরা এই সি বিন্দুর স্থানাঙ্কটা কি করব? বের করব। তাহলে যেহেতু ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ, অতএব বলতে পারি এ বি সমান এসি সমান হচ্ছে কি বিসি, তাই না? এখন দেখো যদি এইটুকু দূরত্ব আমরা বের করি, এটুকু দূরত্ব সমান এটুকু দূরত্ব তিনটা দূরত্ব সমান, কারণ ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি না এ সি সমান হলো কত এ বি, যদি আমি বর্গ করি এ সি স্কয়ার এ বি স্কয়ার, তাহলে আমরা জানি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে ভুজের পরিবর্তন রুট ওভার ভুজের পরিবর্তন প্লাস কোটির পরিবর্তন। তাহলে লিখতে পারি এখানে আলফা -0 স্কয়ার প্লাস বিটা -4, এ বি কত 0 -0 স্কয়ার প্লাস 4 আর এখানে মাইনাস প্লাস 4। তাহলে একটু এ স্কয়ার এখানে আছে বিটা স্কয়ার মাইনাস কত 2 8 বিটা প্লাস হচ্ছে এখানে 0 আর এটা কত আছে 8,
এটি 8 8 64। তাহলে আমরা যদি আরেকটু এইটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, আবার কি লিখতে পারি আমরা? আবার দেখো, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্কটা বের করা। আবার আমরা লিখতে পারি না বি সি সমান হচ্ছে কি এ বি। যদি এটাকে স্কয়ার করি, বি সি স্কয়ার সমান হচ্ছে এ বি স্কয়ার। তাহলে সি মানে কত? আলফা মাইনাস 0 প্লাস কত? বিটা প্লাস হচ্ছে 4, আর এ বি হচ্ছে কত? 0 মাইনাস 0, তারপর হলো 4 প্লাস হচ্ছে 4 স্কয়ার। এখন দেখো এখানে আলফা স্কয়ার, এখানে কত? বিটা স্কয়ার, 8 বিটা, আর আমরা লিখলাম, আর ওই সাইডে হচ্ছে 8 8 64। এখন 1 নম্বর সমীকরণ এবং 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি বিয়োগ করি, 1 নম্বর থেকে 2 নম্বর যদি বিয়োগ করি, কি দেখো 1 মাইনাস হচ্ছে 2 হতে পাই। কি পাই? এই ক্ষেত্রে দেখবা আলফা স্কয়ার কেটে যাবে, বিটা স্কয়ার এটার মাইনাস হবে, আর এটা কেটে যাবে, এখানে 0 আসবে। তার মানে দাঁড়াবে, যদি ক্যালকুলেশন 16 বিটা ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে অর্থাৎ বিটা ইকুয়াল টু 0। বিটার মান পেয়ে গেলাম। বিটার মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা আলফার মান পাবো না? তাহলে বিটার তো এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। যদি 1 নম্বর সমীকরণে বিটার মান 0, তাহলে এক্ষেত্রে 0, এখানে 0, তাহলে কত হয়? আলফা স্কয়ার, এটা কত? প্লাস 1 64, তাহলে আলফা স্কয়ার, তাহলে ওটা 64, তাহলে কত? এখানে 48। একটু উপরে আমি মুছে দিই। তারপর দেখো, তাহলে আলফা স্কয়ার রুট ওভার, এটাকে কত ভাঙলে কত হয়? 3 × 48, তাহলে 4, তাহলে কত হয়? 4, তাহলে 4 প্লাস মাইনাস 4 √3। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম আমরা? এখানে পেলাম আমরা প্লাস মাইনাস 4 √3 আর 0। তাহলে বুঝতে পেরেছো, একটা সমবাহু ত্রিভুজে দুইটার শীর্ষবিন্দু দেওয়া থাকলে 3 নাম্বার শীর্ষবিন্দুটা আমরা পেয়ে গেলাম। এই অঙ্কটা আমরা এইভাবে করলাম। এখন আমরা তো ডিজিটাল যুগ, আমরা ডিজিটাল ভাবে দেখি করতে পারি কিনা। এত বড় না করে আমরা যদি অঙ্কটা ছোট করে করি, কোনো অসুবিধা আছে? দেখো, এই অঙ্কটা আমরা গ্রাফের মাধ্যমে করব। গ্রাফের মাধ্যমে না, এই চতুর্ভাগে বসাবো। এইখানে বসালাম। এখন 0 4 মানে কি? x এর মান 0, y এর মান 4, মানে করো এখানে আসবে। এই বিন্দুর স্থানাঙ্ক হলো 0 4। আরেকটা বিন্দু ছিল 0 মাইনাস x এর মান কত? 0, মানে ভূত 0, 40 মাইনাস, মানে এই ক্ষেত্রে 4। এটা হলো 0 মাইনাস নেগেটিভ, এটা হচ্ছে y প্রাইম, এটা x প্রাইম। এখন দেখো, এক থেকে এটুকু দূরত্ব কিন্তু 4, নেগেটিভ, কিন্তু দূরত্ব হলো পজিটিভ। এইটুকু দূরত্ব 4, মানে এটা একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, মানে এই বাহুটার দৈর্ঘ্য মানে কত? এখানে 4 আর 4, মানে টোটালটুকু দৈর্ঘ্য হচ্ছে কত? 8। তাহলে এই বাহু সমানকার একটা বাহু এদিকে আঁকলাম, এইখানে আঁকতে পারি। ওই আমরা এই সাইডে তো হতে পারে, এই সাইডে হতে পারে না, সেটা হতে পারে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব, দুইটা বিন্দু। এখন দেখো, এই বাহুটার দৈর্ঘ্য তাহলে কত হবে? 8, তাই না? এটুকু 4 আর এটুকু, টোটাল টুকু হচ্ছে 8। তাহলে এটা সমবাহু ত্রিভুজের তিনটাই বাহু সমান, তাহলে এটুকু হলো 8। তার মানে আমরা এখান থেকে এটুকু পেলাম 4, আর এটুকু হলো 8। দেখো তো, এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় না? তার মানে এইটুকুর মান হচ্ছে √8 স্কয়ার মাইনাস 4 স্কয়ার। 8 8 64, তারপর হলো যে 16 বাদ 48, তাহলে রুট করলে এটা কত হয়?
এখানে এটা সমান হচ্ছে 4√3। তাহলে এটুকুর মান হলো 4√3, তাহলে এই সাইডে 4√3 আসলাম, 4√3, আর তাহলে y এর মান এখানে 0, তাহলে এখানে এই বিন্দুর স্থানাঙ্ক পেলাম কত, 4√30, তাই না? এখন দেখো এই সাইডে যদি আসি আমরা, অনুরূপ ভাবে এইভাবে এটুকুর মান পাবো এদিকে নেগেটিভ, এক্স এর মানটা ডান দিকে পজিটিভ, ওয়াই আর বাম দিকে নেগেটিভ না, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক পাবো -4√30। এই জন্য এই 3 নাম্বার বিন্দুটা তৃতীয় এই সাইডে হতে পারে, এই সাইডে হতে পারে। তাহলে তৃতীয় বিন্দুটা কত হলো, +/-4√30। তোমরা যদি এইভাবে ফিগার দিয়ে অঙ্কটা সলভ করো তাহলে কোনো অসুবিধা নাই, কোনো মার্ক কাটা যাবে না, ফুল মার্ক পাবা তোমাদের যেটা। তাহলে আমরা এইভাবে অঙ্কটা করতে পারি, তাই না? এর সাথে সাথে আমরা আরেকটা অঙ্ক নিয়ে নিই। দেখো আমরা একটা অঙ্ক, দেখো কোন বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক কত, আমরা নিলাম 5, 3। কোন বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5, 3, এর মধ্যবিন্দু হলো 3, 2 হলে জ্যা এর দৈর্ঘ্য কত, তাহলে জ্যা এর দৈর্ঘ্য কত? আমরা দেখো এখানে একটা বৃত্ত এঁকে ফেললাম, এইটা একটা বৃত্ত, এইটা কেন্দ্র, আর এটা একটা জ্যা। এই কেন্দ্রের মান দাও 5, 3, তাই না? আর এর থেকে এটুকু আঁকলাম, এটা কি বৃত্তের ব্যাসার্ধ, এটুকু হচ্ছে 5। আর মধ্যবিন্দু, জ্যা এর মধ্যবিন্দুটা আমরা ডি দিলাম, আর এ বি নাম দিলাম জে। তাহলে এইখান থেকে এটুকু দৈর্ঘ্য আমরা বের করব, তাই না? এইটুকুর মান, জ্যা এর মধ্যবিন্দু কত, 3, 2। আমরা জানি কোন জ্যা এর মধ্যবিন্দু আর কেন্দ্রের সংযোগকারী সরলরেখা ওই জ্যা এর উপরে কিন্তু লম্ব। আমরা এখান থেকে এটুকু দূরত্ব যদি বের করি, আমরা দূরত্ব জানি ভুজের পরিবর্তন, তা এটা ও বিন্দু দিলে তাহলে ও ডি সমান কত হয়, 5 - 3 প্লাস স্কয়ার মাইনাস হচ্ছে 3 - 2 স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 2, 5 হচ্ছে রুট হচ্ছে 5, তার মানে হচ্ছে রুট হচ্ছে 5, তাই না? এখন রুট 5 হলে তাহলে আমরা এইটুকুর মান বের করতে পারি না? এখান থেকে এটুকুর মান কত, এটুকু মাইনাস এটুকু, তার মানে কত? আমরা যদি এডি বের করতে চাই, এডি, তাহলে এডি স্কয়ার সমান হচ্ছে ও এ স্কয়ার মাইনাস হচ্ছে ওডি স্কয়ার। তাহলে ও এ এডি সমান কত, এডি স্কয়ার, ও এ মানে হচ্ছে 5, আর এখানে ওডি মানে হচ্ছে √5। তাহলে এখানে কত পাই আমরা, এ ডি স্কয়ার, এখানে হচ্ছে 25 - 5 মানে হচ্ছে 20। আমরা তো অতএব এডি কে যদি রুট করি কত হচ্ছে, 2√5, তাই না? তাই এডি কে 20 কে রুট করলাম, 4 × 5 = 20, তাহলে হচ্ছে 2√5, তাই না? এইটুকু যদি আমরা, এইটুকু মধ্য এডি, তাহলে আমাদের জ্যা এর দৈর্ঘ্য, তাহলে জ্যা এর দৈর্ঘ্য কত, আমাদের পুরো জ্যা এর দৈর্ঘ্য চেয়েছে, তাহলে এবি ইকুয়াল টু 2AD না, মানে ডি বিন্দুটা মধ্যবিন্দু, তাহলে এবি 2 × 2 √5, এটা হচ্ছে 4√5। তাহলে আমরা স্থানাঙ্ক জানলাম, এই অঙ্কটা আমরা আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এইটা খুব মজা, এই জ্যামিতি যতগুলো অঙ্ক আছে খুব মজার অঙ্ক, এগুলো খুবই মজা। এখন দেখো আমরা যদি একটা চতুর্ভুজটা বর্গক্ষেত্র হতে পারে, রম্বস হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, তারপর হচ্ছে x1, এ বিন্দুর x1, y1, এ বিন্দুর হচ্ছে x2, y2, এ বিন্দুর স্থানাঙ্ক দিলাম x3, y3, এ বিন্দু ডি বিন্দু হচ্ছে x4, y4।
এই বিন্দুগুলোরই স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এই চতুর্ভুজটা এই চতুর্ভুজটা যে বর্গক্ষেত্র হবে, চারটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে যেটা বর্গক্ষেত্র হবে কিভাবে প্রমাণ করবা? কারণ বর্গক্ষেত্রের হলে কি চারটা বাহু সমান এ বি সমান বিসি সমান সিডি সমান ইডি, তাই না? তাহলে রম্বসে তো চারটা বাহু সমান, তারপর কি করতে হবে, এই যে কর্ণ দুটো আছে, যদি এটা দেখাইতে বলে এটা বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু, তাহলে তার সাথে সাথে তোমাকে এসি সমান হচ্ছে বিডি প্রমাণ করতে হবে। তাহলে যদি আমরা এর চারটা বাহু সমান দুটা কর্ণ সমান করতে পারি, তাহলে বলতে পারবো এই চারটা যে শীর্ষবিন্দু দেওয়া আছে এগুলো হলো বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু। যদি কর্ণ সমান না হয়, চারটা বাহু সমান, তাহলে বলতে পারি এটা যে এই চারটা বিন্দু কোনো রম্বসের শীর্ষবিন্দু। এখন দেখো, যদি বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণ দুটো সমান, তাহলে বলতে পারি কি ওটা হচ্ছে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। আবার বিপরীত বাহু দুটো সমান আবার কর্ণ দুটো সমান হলো না, তাহলে কি বলতে পারি এটা কি সামান্তরিকের শীর্ষবিন্দু, তাই না? তাহলে এইভাবে যতগুলো অঙ্ক আছে আশা করি তোমরা নিজে নিজে করে ফেলতে পারবা, তাই না? স্থানাঙ্ক দিয়ে আছে কি দেখাও যে এটা বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু, এটা রম্বসের শীর্ষবিন্দু, এটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, এটা সামান্তরিকের শীর্ষবিন্দু। তাহলে আশা করি আমরা যতগুলো অঙ্ক আছে তোমরা নিজে নিজে এখন করে ফেলতে পারবা। ওকে, আজকের মতন এখানে রাখলাম। আল্লাহ হাফিজ, ভালো থাকো।